আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বই থেকে কিছু অংশ পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর মানুষের বুদ্ধিকে যাচাই করতেন। যেসব পণ্ডিতদের বৈরাগ্য নাই তাদের কথা মান্য করতেন না। ঠাকুর কাউকে বলতেন হীন বুদ্ধি, কাউকে বলতেন চিড়ে ভেজা বুদ্ধি, শেয়ানা বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, কামিনী কাঞ্চন মান সম্ভ্রম লাভের বুদ্ধি। সিমো একবার কামারপুকুরে যান। সেখানকার এক বৃদ্ধ পণ্ডিত বলেন, তুমি নাকি লেখাপড়া শিখেছ, কিন্তু কি করে গদায়ের শিষ্য হলে? গদাই তো শাস্ত্র কিছুই জানে না, ও তো মূর্খ। সিমো তখন ঠাকুরের কাছে যা শিখেছিলেন তা সেই পণ্ডিতকে বললেন। চিল শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু দৃষ্টি থাকে ভাগাড়ে। পাঁজিতে লিখেছে এবার বিষারা জল হবে, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটা জলও পড়ে না। তেমনি পণ্ডিতগুলো শ্লোক আবৃত্তি করে ঝুড়ি ঝুড়ি, কিন্তু ধারণা নাই। বাজনার বোল মুখস্থ করা সহজ, কিন্তু হাতে আনা বড় কঠিন। ঠাকুরের মহিমা তখন সর্বত্র ছড়িয়ে পড়েছিল। নানাবিধ গণ্যমান্য ব্যক্তিরা ঠাকুরকে যাচাই করতে আসত। কত দেশ বিদেশ থেকে ঠাকুরের কাছে সময়ে সময়ে কত দিগ্বিজয়ী বড় বড় শাস্ত্রবিদ পণ্ডিতেরা আসতেন। প্রথমত তারা ঠাকুরের সঙ্গে বিদ্যাভিমানে মত্ত হয়ে ভয়ঙ্কর বাক্যচ্ছটা সহকারে ঈশ্বর তত্ত্ব বিষয়ে এমন তর্ক বিতর্ক বাদ প্রতিবাদ করতেন এবং ঠাকুরকে এমন অবস্থায় ফেলতেন যে তিনি কি বলবেন তার পথ পেতেন না। লোকে বুঝত ঠাকুর পরাজিত হয়েছেন। এমন সময় ঠাকুর কি করতেন? ঠাকুর তখন বলতেন, আমি মলমূত্র করতে যাব। একবার যাব বললে থাকবার জো নেই, যেমনি বলা তেমনি ওঠা। তারপরে পথে যেতে যেতেই ঠাকুরের ভাবাবেশ, চলছেন ঠিক মাতালের মতো, আবার শ্রীমুখ হতে বিড়বিড় করে কত কি বলছেন। কখন কিছু বলছে বোঝা যায়, কখনো বোঝা যায় না। এভাবে যথাস্থানে একবার বসেই দ্রুতপদে ফিরে আসলেন, আর এসেই সেই তাত্ত্বিককে ছুঁয়ে দিয়ে বললেন, কই কি বলছিলে বলো দেখি। এই ছুঁয়ে দেওয়াটাই করুণানিধির অপার করুণা। প্রভুদেবের স্পর্শে তাত্ত্বিক পণ্ডিত কেমন যেন একরকম হয়ে যেতেন। কেমন যেন সর্ববিদ্যাবিদ সাপুড়ে ছড়ি হাতে করে উন্নত ফোনা সাপকে ধরলে সাপটির যেমন হয়, পণ্ডিতের অবস্থাও ঠিক তেমনি হয়েছে। এখন আর আগের মতো চক্র ধরা ভাব নেই, লম্বা চওড়া শ্লোক আউড়ে ফোঁসফোঁসানি নেই। পণ্ডিত এইভাবে কিছুক্ষণ হাঁ করে ঠাকুরের দিকে তাকিয়ে থেকে তারপর কেউ হাঁটু গেড়ে জোর হাতে ঠাকুরের স্তবস্তুতি করতে লাগলেন। কেউ বা বলতে লাগলেন দেহি মে চৈতন্যম, আবার কেউ বা কেবল ঠাকুরের পায়ের তলে গড়াগড়ি দিয়ে কেঁদে মাটি ভেজালেন। উত্তরপাড়ায় এক বিখ্যাত পণ্ডিতের সঙ্গে ঠাকুরের সাক্ষাৎকার। সেদিন ঠাকুরের নিকট অনেকগুলো ভদ্রলোক উপস্থিত ছিলেন। উপরের বিছানায় ঠাকুর বসিয়া আছেন, নিচে চারিধারে ভক্তগণ বসিয়া আছেন দেখিয়া পণ্ডিত মহাশয়ের আক্কেল গরম হলো। তারপর বললেন, আপনি পরমহংস? তা বেশ বেশ। পরে ঠাকুরের বিছানার পানে তাকিয়ে বলল, বাহ, আপনার মশারিও আছে। পরমহংসের অঙ্গুলি নির্দেশ করিয়া তাহাকে আপন বার্নিশ করা চটি জুতো দেখাইল। তিনি অমনি বললেন, হ্যাঁ, চটি জুতাও আছে, তা বেশ। ঠাকুর আবার আঙুল দিয়ে নিজের কিছু জিনিস দেখাইলেন। পণ্ডিত মহাশয় বলল, বটে বটে, অমুক দ্রব্য আছে, করিতে লাগল। তারপর তিনি ঠাকুরের আসনে বসিয়া বললেন, আজ আমার খুব পরমহংস দেখা হলো। তারপর একটা শাস্ত্রীয় বচন আউড়ে উপস্থিত ভদ্রলোকদের বললেন, আপনারা অতি সরল লোক, তাই এত কষ্ট করে কলকাতা হইতে পরমহংস দেখিতে আসিয়াছেন, কিন্তু বাস্তবিক আপনারা প্রতারিত হইয়াছেন। পরমহংস অবস্থায় এরূপ নয়। পরমহংসের অবস্থা কিরূপ জানেন? বলিয়া সকলকে সেই শ্লোকটি ব্যাখ্যা করে শোনাল।
তারপর সন্ধ্যা হওয়াতে পণ্ডিতটি বলল, যাক, নিজের কাজটা সেরে আসি বলে পণ্ডিত মহাশয় গঙ্গার তীরে সন্ধ্যা করিতে গেলেন। গঙ্গায় হাত মুখ ধুয়ে একবারে নীরবে চক্ষু বুজে ইষ্টমূর্তির ধ্যানে বসিলেন। কতক্ষণ ধ্যানের পর হঠাৎ তিনি উঠে পড়লেন। উঠে দৌড়ে ঠাকুরের ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করিয়া দেখেন ঠাকুর সমাধিস্থ। পণ্ডিত মহাশয় করজোড়ে তাহার নিকট দাঁড়িয়ে রইলেন। তারপর বলছেন, তুমি ভগবান বলে অনেক স্তবস্তুতি করতে লাগলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা।